দাও। গুড ইভিনিং স্যার, আমার নাম মোহাম্মদ হাবিব শেখ। আমি পূর্ব পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার আমাটিয়া গ্রামের বাসিন্দা। হুম আমি 2013 সালে আমাটিয়া হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি এবং 2015 সালে বর্ধমান সিএমএস হাই স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক পাস করি এবং তারপরে আমি 2019 সালে বিটেক পাস করেছি ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর থেকে। এবং তারপরে আমি 2019 সালের ডিসেম্বর থেকে 2021 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি একটা নন ডিস্ট্রাকটিভ টেস্টিং কোম্পানিতে জব করেছি। হুম আর বর্তমানে 2022 সালের মার্চ মাস থেকে আমি বর্তমানে এখন অ্যাজ এ পার্ট টাইমার ল্যাব ইনস্ট্রাক্টর হিসাবে একটি প্রাইভেট কোম্পানিতে প্রাইভেট কলেজে জব করছি। কোন কলেজে? স্যার বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ স্যার, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। হ্যাঁ, কি করতে হয় ওখানে? ওখানে স্যার অ্যাজ এ পার্ট টাইমার ল্যাব ইনস্ট্রাক্টর হিসাবে আমি কাজ করছি। তুমি স্পিকারটা ছেড়ে ল্যাব কথা বলো, ইনস্ট্রাক্টর। শোনা যাবে। স্পিকারটা ছেড়ে ছেড়ে দাও। হ্যাঁ, নর্মাল কথা হ্যাঁ বলো, স্যার, শোনা যাবে। স্যার পার্ট টাইমারই ল্যাব ইনস্ট্রাক্টর। পার্ট টাইম ল্যাব ইনস্ট্রাক্টর। আচ্ছা, ওখানে কি কি তোমার ল্যাব করেছো? মানে সিভিলের ল্যাব করাচ্ছো ওখানে? হ্যাঁ স্যার, সিভিলের ল্যাব করাই। কি কি ল্যাব করাও ওখানে? আমি স্যার সার্ভেইং এর ল্যাব করাই, কংক্রিট টেকনোলজির ল্যাব করাই হুম অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর ল্যাব করাই। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এ তোমার এআইভি টেস্ট করেছো? এআইভি এআইভি, এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু। ভালো, হ্যাঁ স্যার করেছি। এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু টেস্টটা কি করে করে বলো তো? স্যার আমরা কিছু স্যাম্পল 5 থেকে 6 কেজি স্যাম্পল নিই হুম এবং সেটাকে 12 শিপ দিয়ে পাস করাই। আর 12 10 না শিপ, 12.5? 12 স্যার। আচ্ছা, তাই হলো। তারপর 12.5 স্যার, 12.5। 12.5 পাস করে এবং 10 রিটার্ন করা। হলো। এবং তারপর সেই যে পার্টিকেল গুলো আমরা পাই, হুম সেই পার্টিকেল গুলোকে তারপরে আমরা একটা সিলিন্ডারের মধ্যে, আমাদের নর্মালি একটা 75 ডায়া অ্যান্ড 50 এর ডেপ হুম একটা স্লিপ সিলিন্ডারের মধ্যে আমরা ওটাকে 3টে লেয়ারে 25 ব্লক দিয়ে আমরা ট্যাম্পিং করি, মানে হুম 3টে লেয়ারে ভরি ওটা। হুম 3টে লেয়ারে ভরার পর হুম ওটা আমাদের আরেকটা স্পিরিট দিয়ে আমরা যে যে ইম্প্যাক্ট যে ইনস্ট্রুমেন্টটা আছে, ইম্প্যাক্ট হ্যামারের যে ইনস্ট্রুমেন্টটা আছে, হুম সেই ইনস্ট্রুমেন্টে ওখানে একটা কাপ থাকে, যে কাপটার 102 ডায়া এবং 50 ডেপ। ওখানে আমরা হোল স্যাম্পলটাকে আমরা ওখানে দিয়ে তারপরে একদম 25 হোল স্যাম্পলটাকে ট্যাম্পিং করি। তারপরে ওটাকে আমরা 308 উপর থেকে একটা হ্যামার আছে যেটা 13.5 থেকে 14 কেজি ওয়েট, সেই ওয়েটের হ্যামারটাকে কত আমরা কত 15 বার হাইট থেকে ফল করে ওটাকে? 308 308 না 380? 308 স্যার। শিওর? হ্যাঁ স্যার, 308 স্যার, 308 স্যার। 308 না 380? 308 স্যার, 308। আচ্ছা, হ্যামারের ওয়েট কত? হ্যামারের স্যার 13.5 থেকে 14 কেজি। 13.5 থেকে 14 কেজি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এআইভি টেস্ট আর ক্রাসিং স্ট্রেন্থ টেস্ট, এ দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার এআইবি যে টেস্ট আছে এটাই আমরা ইম্প্যাক্ট লোড অ্যাপ্লাই করি, অ্যান্ড ক্রাসিং টেস্টের মধ্যে আমরা গ্র্যাজুয়ালি লোডকে অ্যাপ্লাই করি, লোডটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই করি। ক্রাসিং স্ট্রেন্থটা তোমার মেকানিক্যালি, তাই তো? উম, হ্যাঁ স্যার, মেকানিক্যালি আমরা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি লোডটা অ্যাপ্লাই করি মেকানিক্যালি। এআইভি টেস্ট করে তুমি কি পাচ্ছ? ক্রাসিং স্ট্রেন্থ টেস্ট করে কি পাচ্ছ? ক্রাসিং স্ট্রেন্থ টেস্ট করে আমরা অ্যাকচুয়ালি এগ্রিগেটের ক্র্যাশিং, মানে যে ওর গ্রাজুয়ালি লোড অ্যাপ্লাই যে করা হচ্ছে তাকে যে রেজিস্ট করার যে তার অ্যাবিলিটি, সেটা আমরা চেক করছি ক্রাসিং টেস্টে। হুম আর ইম্প্যাক্ট টেস্টে আমরা সাডেন অ্যাপ্লাই লোডকে যে রেজিস্ট করার অ্যাবিলিটি, যেটাকে আমরা টাফনেস বলতে পারি, টাফনেসকে আমরা ওখান থেকে টাফনেস ভ্যালুটা পেয়ে যাচ্ছি ওখান থেকে এগ্রিগেটে। আচ্ছা, ঠিক আছে। তুমি কেএমসি জুনিয়র ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ দিতে এসছো।
হ্যাঁ স্যার। তো এই চাকরিটা করতে চাইছো কেন? স্যার এটা স্যার গভর্নমেন্ট জব যেহেতু। কেএমসি তো পিওর গভর্নমেন্ট নয়, এটা তো সেমি গভর্নমেন্ট। পিএসসি দিয়ে পিওর গভর্নমেন্ট জব পাবে, কেএমসি তো তোমার পিওর গভর্নমেন্ট নয়। পিওর গভর্নমেন্ট নয় স্যার, তবু স্যার গভর্নমেন্ট সিকিউরিটি আছে, গভর্নমেন্ট সিকিউরিটি আছে তার জন্য। গভর্নমেন্ট সিকিউরিটির জন্য করতে চাইছো, তাই তো? হ্যাঁ স্যার। আর কেএমসি সম্পর্কে তুমি কি জানো? কেএমসি স্যার 1876 সালে কেএমসি প্রথম প্রতিষ্ঠা হয়। আর তারপরে কেএমসি আমাদের কিছু ইঞ্জিনিয়ারিং কিছু ডিপার্টমেন্ট আছে, যে ইঞ্জিনিয়ারিং কিছু কাজ সেগুলোকে আমাদের যে মিউনিসিপ্যালিটির কিছু ইঞ্জিনিয়ারিং কাজ সেগুলো মেনটেন্স বা কিছু নিউ কনস্ট্রাকশনের বা রোডস বিল্ডিং এসবের নিউ কনস্ট্রাকশনের কিছু কাজ করে। বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বা আমাদের যে টাউনের মধ্যে মেনলি টাউনের যে আমাদের পাবলিক টাউনের মিউনিসিপ্যালিটি এরিয়ার যে পাবলিক আছে তাদেরকে যাতে এফেক্টিভলি সার্ভিস দেওয়ার জন্য মিউনিসিপ্যালিটি কাজ করে। আচ্ছা, কেএমসি ফুল ফর্ম কি? স্যার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আচ্ছা, কেএমসির সঙ্গে আদার যে মিউনিসিপ্যালিটি গুলো আছে তার ডিফারেন্ট কি? স্যার কেএমসি এটা স্যার স্ট্যাচুটরি বডি, কর্পোরেশনের স্ট্যাচুটরি বডি। আর আর ওয়েস্ট আলাদা বেঙ্গল যে টোটাল কটা কর্পোরেশন আছে বলো তো? টোটাল কর্পোরেশন, কর্পোরেশন এরিয়া কটা আছে? টোটাল স্যার জানা নেই, টোটাল কলকাতা জানা নেই মিউনিসিপাল স্যার। কর্পোরেশন, আর কি আছে কর্পোরেশন এরিয়া কলকাতার মধ্যে স্যার, ওয়েস্ট বেঙ্গলে? ওয়েস্ট বেঙ্গলে তো স্যার কলকাতা আছে, আমাদের এদিকে বর্ধমান মিউনিসিপ্যালিটি আছে। কর্পোরেশন কর্পোরেশন জানা নেই স্যার ঠিক আছে। আচ্ছা, মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন মধ্যে পার্থক্য কি? মিউনিসিপ্যালিটিতে স্যার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর মধ্যে ওটা আসে, আর কর্পোরেশনটা আরবান ডেভেলপমেন্টের মধ্যে আসে। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট, যেটা পিএসসি তে রিক্রুটমেন্ট হয়। হ্যাঁ স্যার, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। তার ডেভেলপমেন্ট অথরিটি গুলো কি? কল্যাণ ডেভেলপমেন্ট অথরিটি, জয়গা ডেভেলপমেন্ট অথরিটি, এগুলো বলতে কি বোঝো তুমি বলো? ডেভেলপমেন্ট অথরিটি স্যার যে হেভি স্ট্রাকচার গুলো যেগুলো হয়, যেগুলো ফ্লাইওভার বা কোনো হেভি স্ট্রাকচার, কোনো ব্রিজ ডেভেলপমেন্ট এরকম। অথরিটি করে? হ্যাঁ স্যার, ওই ডেভেলপমেন্ট অথরিটি হেভি স্ট্রাকচার। ওদের কেএমডি এর কথা বলছো তো, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। ডেভেলপমেন্ট অথরিটি স্যার ডেভেলপ করার জন্য, যে মানে পুরো টাউনের তাহলে ডেভেলপ ওটাকে করার জন্য। ওটাকে ডেভেলপমেন্ট অথরিটি বলছে কেন? মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে না কেন ওটা? মিউনিসিপ্যালিটি স্যার অ্যাকচুয়ালি ডাইরেক্ট পাবলিকের যে সুযোগ সুবিধা, এগুলো ডাইরেক্ট পাবলিকের সুযোগ সুবিধাগুলো মিউনিসিপ্যালিটি দেখে, ডাইরেক্ট পাবলিকের। কিন্তু ডেভেলপমেন্ট অথরিটি ডাইরেক্ট পাবলিকের সঙ্গে কন্ট্যাক্ট নেয়, পাবলিকের জন্য আচ্ছা, যে ওয়াটার কিছু। ট্রিটমেন্টের প্রসেস গুলো কি কি বলো তো? স্যার ড্রিঙ্কিং ওয়াটার না স্যার ওয়েস্ট ওয়াটার? ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার স্যার ফার্স্ট আমরা স্ক্রিনিং করব। হুম। স্ক্রিনিং করার পর সেটাকে আমরা অ্যারেশন করব। হুম। অ্যারেশনের পর সেটাকে আমরা কোয়াগুলেশন করব। হুম। কোয়াগুলেশন পর ফ্লকুলেশন, ফ্লকুলেশনের পর সেডিমেন্টেশন, হুম। সেডিমেন্টেশনের পর ফিল্ট্রেশন, ফিল্ট্রেশনের পর ডিসইনফেকশন করব, এবং যেটা হার্ডনেস থাকে তাহলে সফটেনিং করব, দেন সাপ্লাই করব। তোমার ড্রিঙ্কিং ওয়াটার ট্রান্সপোর্ট আর সিওস ট্রান্সপোর্ট, এই দুটোর ক্ষেত্রে কি টাইপের পাইপ এখন ইউজ করে কেএমসি জানা আছে? স্যার স্টোন ওয়্যার পাইপ। স্টোন ওয়্যার পাইপ কোনটার ক্ষেত্রে? ওয়েস্ট ওয়েস্ট ওয়াটার স্যার বেস্ট পাইপ। ড্রিঙ্কিং ওয়াটার? ড্রিঙ্কিং ওয়াটার স্যার কাস্ট আয়রন পাইপ। কাস্ট আয়রন পাইপ। স্যার কাস্ট আয়রন পাইপ। ডিআই পাইপের নাম শুনেছো? ডিআই পাইপ। ডিআই পাইপ না স্যার, ডিআই পাইপ নাম শুনি। কেএমসি কোন মেথড ওয়াটার সাপ্লাই করে? কোন মেথডে স্যার? ওটা
ডেড এন্ড সিস্টেম, ডেড এন্ড সিস্টেম হ্যাপাজার্ড ওয়েতে যেহেতু আছে, রেক্ট্যাঙ্গুলার সিস্টেম হবে স্যার, কারণ যেহেতু একটা প্ল্যানিং সিটি, তো রেক্ট্যাঙ্গুলার সিস্টেমই হবে। রেক্ট্যাঙ্গুলার সিস্টেমে? যেহেতু প্ল্যানিং সিটি, তো যেহেতু এটা প্ল্যানিং করা হয় আগের থেকে, রেক্ট্যাঙ্গুলার বা গ্রিড সিস্টেম যেটা আছে। আচ্ছা, কনক্রিটের ওয়ার্কেবিলিটি কি বলতো? কংক্রিটের ওয়ার্কেবিলিটি হবে স্যার, ওয়ার্কেবিলিটি এটা একটা মানে আমাদের কংক্রিটকে কতটা ইজি ভাবে আমরা তার সঙ্গে ওয়ার্ক করতে পারছি। হুম যেমন কংক্রিটের ট্রান্সপোর্ট হতে পারে, প্লেসিং হতে পারে, কম্পাকশন হতে পারে। হুম তো কতটা ইজি ভাবে আমরা করতে পারছি, তার যে অ্যাবিলিটি, যে আমরা ইজি ভাবে করার যে অ্যাবিলিটি, সেটাকে আমরা ওয়ার্কেবিলিটি বলে থাকি। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে এটা বোঝাও যে অ্যাডমিক্সচার ইউজ করছি কনক্রিটে, কেন অ্যাডমিক্সচার ইউজ করতে হয় কেন? অ্যাডমিক্সচার ইউজ করার কারণ হচ্ছে স্যার আমাদের ওয়াটার কন্টেন্ট কিছুটা কম লাগে। অ্যাডমিক্সচার যদি আমরা ইউজ করি তাহলে ওয়াটার কন্টেন্ট আমাদের কিছু কম দিতে হয়, বা কিছু কংক্রিটের মধ্যে কিছু প্রপার্টিজ ইনক্রিজ করার জন্য। কিছু প্রপার্টি ইনক্রিজ করার জন্য? প্রপার্টিজ বলতে যদি আমাদের ওয়ার্কেবিলিটি ইনক্রিজ করতে পারি তার মাধ্যমে, বা কখনো আমরা যদি ওয়ার্কেবিলিটি ইনক্রিজও করতে পারি, আবার আচ্ছা, সিচুয়েশনের সাপেক্ষে আমরা অ্যাডমিক্সচার ওয়ার্কেবিলিটি ইনক্রিজ করতে লাগে কেন? ওয়ার্কেবিলিটি তুমি মেনটেন্স করতে পারবে না সাইডে? মেনটেন্স করতে পারবো, বাট কম ওয়াটারে আমরা ওয়ার্কেবিলিটি আমরা মেনটেন্স করতে পারবো। ওয়াটারটা কম দিতে হবে আমাদের। ওয়াটার ওয়াটারকে রিডিউস করা যায়, আর মিক্সচার দিলেই ওয়াটারটাকে কিছু রিডিউস করা যায়। অ্যাডমিক্সচারের সঙ্গে স্ট্রেংথের কোনো সম্পর্ক আছে? কম্প্রেসিভ স্ট্রেংথ? অ্যাডমিক্সচারের সঙ্গে স্যার, হুম হ্যাঁ স্যার আছে। কারণ আচ্ছা, অ্যাডমিক্সচার দিলে তোমার কম্প্রেসিভ স্ট্রেংথ বাড়বে না কমবে কংক্রিটের? ডাইরেক্টলি স্যার এইভাবে কোনো সম্পর্ক নেই। ওয়ার্কেবিলিটি যদি আমরা যদি ওয়াটার যদি কম দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জেল ওয়াটারটা কিছু মানে জেল আচ্ছা, ওয়াটারটা কিছু ইউজ অ্যাডমিক্সচারের হয়। কোড কত বলো তো? অ্যাডমিনিস্ট্রেটর কোড স্যার, কোড জানা নেই স্যার। ড্রিঙ্কিং ওয়াটারে টিডিএস এর ভ্যালু কত? পারমিশন লিমিট কত টিডিএস এর? স্যার পারমিসিবল 500 এমজি পার লিটার। আর অ্যাকসেপ্টেড? অ্যাকসেপ্টেড পারমিসিবল স্যার ওটাই 500, আর আর তোমার রিজেক্টেড ডিজায়ারেবল আর টলারেন্স? ওটা স্যার 2000 এমজি পার লিটার। 500 থেকে 2000? হ্যাঁ স্যার, টোটাল ডিজেল সহিত 500 থেকে 2000। আর লেডের পারমিশন লিমিট বলো কত? পিপি লেড? লেড স্যার 0.01 থেকে 0.05 এমজি পার লিটার। আর্সেনিক? আর্সেনিক স্যার 0.01 থেকে 0.05 স্যার, মানে 0.01 থেকে 0.05 হবে, ওটা দুটোই। আচ্ছা, এইচওআইএসডি বার আর টিএমটি বারের মধ্যে পার্থক্য কি? স্যার এইচওআইএসটি বার, টিএমটি বার যেটা হয় সেটা আমাদের অ্যাকচুয়ালি ইন্টারনাল যেটা ভিতরের পোর্শন থাকে সেটা সফট হয়, আর উপরে একটা হার্ড রিম দেওয়া থাকে, যার কারণে ডাকটিলিটিটা বেশি আসে টিএমটির মধ্যে, যে তুলনায় এইচওআইএসডি টা একটু কম আসে সেই দিক থেকে। এইচওআইএসডি তে কম আসে? মানে টিএমটির তুলনায় একটু কম আসে, যেহেতু ওটা টিএমটির মধ্যে ভিতরে একটা সফট ফেরাইট একটা লেয়ার থাকে, আর উপরে আউটার হার্ড রিম থাকে, হুম। তার কারণে আমার ডাকটাইল নেচারটা টিএমটি বারের বেশি হয়। আচ্ছা, রেনফোর্সমেন্টের গায়ে তোমার লেখা থাকে এফি 500, এফি 500 ডি, এখানে হ্যাঁ, কি ইন্ডিকেট করছে? ডিটা কি এখানে? বিটা স্যার ডাকটাইল। আর যদি এফি 500 লেখা থাকে সেটা কি ইন্ডিকেট করছে? ওটা স্যার 500 যেটা, ওটা ইল্ড স্ট্রেস কে আমাদের অ্যাকচুয়ালি ডিনোট করে, জাস্ট যে ওই রেনফোর্সমেন্টে ইল্ড স্ট্রেস 550। আচ্ছা, এফি 500 আর এফি 415, এই দুটো কি ইন্ডিকেট করছে বলো? 415 আর 500 জাস্ট ওটা ইল্ড স্ট্রেস, মানে ইল্ড পয়েন্ট অ্যাকচুয়ালি, মানে ইল্ড স্ট্রেস কে ওটা ডিনোট করছে আমাদের রেনফোর্সমেন্টে ইল্ড স্ট্রেস। আর টিএমএক্স বারের নাম শুনেছো? টিএমটি তো বললাম, এইচওএসডি বললাম, টিএমএক্স বার? টিএমএক্স না স্যার শুনিনি।
আচ্ছা, রেনফোর্স বার স্টোর লেন্থ কত হয়? 12 মিটার স্যার। স্টক লেন্থ 12 মিটার। 12 মিটারই কেন? 20 মিটার 10 মিটার হলো না কেন? 12 মিটার স্যার, কেন জানা নেই স্যার। আচ্ছা, আর, কত কত ডায়ামিটারের হতে পারে বার জানা আছে? স্যার 6 mm থেকে শুরু, 6 mm, 10 mm, 12 mm, 16 mm, হুম, 20 mm, 25 mm, 20 mm, 25 mm। তারপর 32 mm এর হয়, 36 mm এর হয় স্যার। ঠিক আছে, তোমার সবচেয়ে কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে বলো? আমার স্যার বিল্ডিং মেটেরিয়াল, বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কংক্রিট টেকনোলজি। বিল্ডিং মেটেরিয়াল, বিল্ডিং কনস্ট্রাকশন, তাই তো? বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড কংক্রিট টেকনোলজি, এটা ভালো লাগে। কনক্রিট টেকনোলজি ভালো লাগে। হ্যাঁ স্যার, ভালো লাগে। আচ্ছা, এএসি ব্লকটা কি বলো তো? এখন নতুন টেকনিক ইউজ করছে ব্রিক। এএসি ব্লক জানা আছে? এএসি, হুম, এএসি ব্লক স্যার, হুম। ব্লক ইউজ করছে যে স্যার কভারের জন্য, যেটা স্যার, যেটা ইউজ করা হয় প্রপার কভার দেওয়ার জন্য। এএসি ব্লক ব্রিক কত টাইপের? আচ্ছা, আচ্ছা ব্লক স্যার, ব্লক হচ্ছে স্যার ওই যে হলো ভিতরে যেটা হলো থাকে। তুমি বলো ব্রিক কত টাইপের হয়? ব্রিক স্যার মেনলি 4 টাইপের হয়: ফার্স্ট কি? ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক, থার্ড ক্লাস ব্রিক অ্যান্ড ফোর্থ ক্লাস ব্রিক। কনস্ট্রাকশন সাইডে কোনটা ইউজ করবে তুমি? কনস্ট্রাকশন সাইডে স্যার যদি লোড বিয়ারিং ওয়াল হয়, লোড হুম, বিয়ারিং এর ক্ষেত্রে তাহলে আমরা ফার্স্ট ক্লাস ইউজ করবো। হুম, আর যদি লোড বিয়ারিং না হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ড ক্লাস ইউজ করতে পারি। হুম, আর যদি কোনো লোড ছাড়াই, অনলি কোনো যদি কেমিক্যাল অ্যাটাক, মানে যার মধ্যে কোনো লোড আসবে না, জাস্ট কেমিক্যাল অ্যাটাক বা জাস্ট অ্যাটাচমেন্ট থেকে দূরে রাখার জন্য কেমিক্যাল অ্যাটাককে, হুম। তখন সেই ক্ষেত্রে আমরা থার্ড ক্লাস ইউজ করতে পারি। আর ফোর্থ ক্লাস ব্রিকটা স্যার ঝামা ব্রিক বলা হয়, যেটা আমরা নর্মালি কনস্ট্রাকশন ইউজ করি না, ওটা রোড এগ্রিগেট হিসাবে আমরা ইউজ করতে পারি বা সোলিং পারপাস ইউজ করতে পারি। সিমেন্টের কম্পোনেন্ট গুলো কি কি? সিমেন্টে স্যার লাইম, সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া। ডাইস ডাই ক্যালসিয়াম সিলিকেট সিমেন্টের হ্যাঁ কি স্যার, কাজে লাগে? মানে কিভাবে সিমেন্টের কি বাড়ায় ওটা? ওটা মেনলি স্যার আলটিমেট স্ট্রেংথের জন্য রেসপন্সিবল, মানে স্ট্রেংথটা ধীরে 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 ওটা রেসপন্সিবল, স্ট্রেংথটাকে গেন করে, রেট অফ গেন অফ স্ট্রেংথটা ধীরে আর ধীরে ট্রাই হয়। ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্টের কিভাবে কাজ করে? উম, ওটা স্যার মেনলি ওটা যখন আমাদের লাইমের সঙ্গে আমাদের যখন যে রিয়াকশন হয়, তখন যে CaOH2 যেটা আমাদের উৎপন্ন হয়, সেটা অ্যাকচুয়ালি কম উৎপন্ন হয়, তার জন্য আমাদের কেমিক্যাল অ্যাটাকটা কম হয়। আর কেমিক্যাল অ্যাটাক কম হয় এবং তার মধ্যে CaOH2 যদি বাইরে বেরিয়ে না যাওয়ার কারণে সেটার হুম। মধ্যে ক্র্যাক আসার সম্ভাবনাটা কম থাকে। আচ্ছা, রেনফোর্সমেন্ট তোমার বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইউজ করার অ্যাডভান্টেজটা কি? তুমি রেনফোর্সমেন্ট না দিলে কি অসুবিধা হতো? রেনফোর্সমেন্ট আমরা ইউজ করি কারণ আমরা কনস্ট্রাকশনের ফার্স্ট আমরা ডাকটাইল নেচার, মানে তার মধ্যে টেনশন যেটা আছে কনস্ট্রাকশন বিল্ডিং এ, মানে বিম বা কোনো ট্রান্সফার, মানে মেম্বারে যে টেনশনটাকে রেজিস্ট করার জন্য আমরা রেনফোর্সমেন্ট ইউজ করি। তাছাড়া আমাদের স্ট্রেংথ কিছুটা ইনক্রিজ করে, ডিউরেবিলিটি ইনক্রিজ করে, হুম, পারমিয়াবিলিটি ইনক্রিজ করে, পারমিয়াবিলিটি ডিক্রিজ করে, এসবের জন্য স্যার মেনলি ইউজ করা হয়। রেনফোর্সমেন্ট কোথায় কোথায় ইউজ করবে তুমি? বিম, কলাম, স্ল্যাব, এরকম কিছু বিল্ডিং ছাড়া কনস্ট্রাকশন। কোথায় ইউজ করে? বিল্ডিং এর রোডস ইউজ করতে পারি আমরা। মানে আরসিসি রিজিড পেভমেন্টে করবে তুমি, তাই তো? হ্যাঁ, রিজিড পেভমেন্টে। রিজিড পেভমেন্টে শুধু ডেভেলপার লাগে তো, আর রেনফোর্সমেন্ট কোথায় লাগে? স্যার যদি হেভি লোড আসে সেই ক্ষেত্রে আমরা বা হাইওয়ের ক্ষেত্রে আমরা সেখানে রেনফোর্সমেন্ট ইউজ করা হয় স্যার। বা রেনফোর্সমেন্ট কোনো ওয়ারিং কোডটা করবে, তাই তো?
হ্যাঁ স্যার, বা ব্রিগেড ডেকে রেনফোর্সমেন্ট করবে? রেনফোর্সমেন্ট দিয়ে আমরা ওটা কাস্টিং করবো আর কি, হেভি লোড আসার আর কারণে। কম্পোজাইট মেটেরিয়াল কি বলতে পারবে? কম্পোজাইট স্যার? কম্পোজাইট ম্যাটেরিয়াল। কম্পোজাইট, না স্যার কম্পোজাইট। আচ্ছা, হাইব্রিড ফাউন্ডেশন কি বলো তো? হাইব্রিড স্যার? হুম। হাইব্রিড জানা নেই স্যার হাইব্রিড। আচ্ছা, এলওয়াই বা এলএক্স, একটা স্ল্যাবের এলওয়াই বা এলএক্স এর তুমি ভ্যালু 2 পেলে, এটা 1 ওয়ে স্ল্যাব হ্যাঁ, হবে না 2 ওয়ে স্ল্যাব হবে? 2 পেলে স্যার ওটা 2 ওয়ে বলবো স্যার ওটা। সেটা 2 ওয়ে স্ল্যাব করবে। লেস দেন ইকুয়াল টু 2 হলে এটা 2 ওয়ে বলবো। কনক্রিটে মিক্স ডিজাইন করে দেখেছো? কনক্রিটে মিক্স ডিজাইন, হ্যাঁ স্যার জানি কিছু, থিওরিটিক্যালি কিছু জানি। টার্গেট মিন স্ট্রেন্থটা কি? টার্গেট মিন স্ট্রেন্থ স্যার আমাদের যে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থ থাকে, তো বা আমরা বলতে পারি যে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থ প্লাস 1.65 সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমার M25 গ্রেড কনক্রিট তুমি মিক্স ডিজাইন করছো, কত নেবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু? 4.5, 4 নেবো স্যার, 4। আর M30 হলে? M30 হলে স্যার 5। আচ্ছা, তুমি 50 কিউব কনক্রিটে কাজ করবে, হ্যাঁ, কটা কিউব নেবে? 50 স্যার। হুম? 4টে স্যার। 4টে স্যাম্পল নেবে মানে 12টা কিউব। 4টে স্যাম্পল মানে একটা স্যাম্পল মানে আমরা 6টা কিউব নিই। একটা স্যাম্পল মানে 6টা না 3টে কিউব। সাইডে 3টে কিউব, 6 থেকে 9টা কিউব নেওয়া হয় স্যার একটা স্যাম্পল। একটা স্যাম্পল মানে তোমার 3টে কিউব, মানে 4টে স্যাম্পল হচ্ছে তার মানে 12টা কিউব, 3 4 12টা কিউব। তাহলে স্যার 12টা হবে 4টে স্যাম্পল। ঠিক আছে, ঠিক আছে, তোমার আমি মোটামুটি নিলাম। তোমার হোম টাউন কোথায়? আমার স্যার হোম টাউন স্যার বর্ধমান, বর্ধমান জেলায় অ্যাকচুয়ালি মন্তেশ্বরের আমার বাড়ি আর কি, মন্তেশ্বর থানায়। কোন কি টাইপের সয়েল দেখা যায় ওখানে? ওখানে স্যার নর্মালি C5, হাই সয়েল স্যার, অ্যাকচুয়ালি স্যার ওই স্যান্ডি সয়েল টাইপ